তাপ অধ্যায়ের একটা টপিক রয়েছে, সেই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তোমরা এই টপিক শুরু করার আগে আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি, যে তোমরা কি কখনো ভেবে দেখেছো যে সেঁক দেবার বোতলে তরল পদার্থ হিসেবে কেন জল ব্যবহার করা হয়? অথবা তোমরা এটা কখনো কি ভেবে দেখেছো যে গাড়ির ইঞ্জিন কে যদি ঠান্ডা করতে হয় তাহলে তরল পদার্থ হিসেবে কেন আমরা জলটাকেই ব্যবহার করবো? অন্য কোনো তো তরল ব্যবহার করা যেতে পারতো বা অন্য কোনো পদার্থ ব্যবহার করা যেতে পারতো, তা না করে আমরা কেন জলটাকে ব্যবহার করি? এই প্রশ্নের উত্তর, এই যে প্রশ্নগুলোর উত্তর, এগুলো লুকিয়ে আছে পদার্থের একটি মৌলিক ধর্মের উপর। পদার্থের একটি মৌলিক ধর্মের উপর এই সকল প্রশ্নগুলোর উত্তর আমাদের লুকিয়ে আছে। তাহলে আজকের আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে পদার্থের ওই মৌলিক ধর্মটা কি এবং সেটা কার উপরে নির্ভর করে, সেই সম্বন্ধে যাবতীয় তথ্য, যাবতীয় ক্যালকুলেশন আজকের আমাদের টপিকে থাকবে। তাহলে আজকের আমাদের টপিক এই যে মৌলিক ধর্মটা, এই মৌলিক ধর্মটাকে জানতে গেলে আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো বস্তু কত পরিমাণ তাপ গ্রহণ করবে বা কোনো বস্তু কত পরিমাণ তাপ বর্জন করবে, তার রাশিমালাটাকে আগে আমরা জানবো। অর্থাৎ বস্তুর বস্তুর তাপ গ্রহণ বা বর্জনের রাশিমালা, এই জিনিসটাকে আগে আমাদের পড়তে হবে। এখান থেকেই আমরা সেই যে মৌলিক ধর্ম, সেই মৌলিক ধর্ম সম্বন্ধে আমরা বিশদে জানতে পারবো। তাহলে বস্তুর তাপ গ্রহণ বা বর্জনের রাশিমালা, এইটা করতে গেলে অর্থাৎ কোনো বস্তু যদি দুটি বস্তুকে যদি আমরা একজনের সঙ্গে অপরজনকে সংস্পর্শ করে রাখি, তাহলে উষ্ণ বস্তু যেটা সে তাপ বর্জন করবে, আর শীতল বস্তু যেটা সেটা তাপ কি করবে, তাপটাকে গ্রহণ করবে। এখন এই যে তাপ বর্জন বা তাপ গ্রহণ, এই জিনিসটা তার রাশিমালাটা কি হবে? আমরা কি করব, আমরা কোনো একটা বস্তুর ভর, এই তিনটি যে রাশিমালাটা তাপ গ্রহণ বা তাপ বর্জন, এইটা এই চিহ্ন দ্বারা লিখবো। অর্থাৎ কোনো বস্তু তাপ কত পরিমাণ গ্রহণ করবে, এইচ পরিমাণ, কত পরিমাণ তাপ বর্জন করবে, না এইচ পরিমাণ তাপ সে বর্জন করবে। মানে এইচ এর রাশিমালাটা কি হবে? অর্থাৎ 1 নম্বর, এই তাপ গ্রহণ বা বর্জন তিনটি বিষয়ের উপরে নির্ভর করে। তাপ গ্রহণ বা বর্জন তিনটি বিষয়ের উপরে নির্ভরশীল, তিনটি বিষয়। কি কি সেই তিনটি বিষয়? 1 নম্বর হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভরশীল। বস্তুর ভর, ভরের উপর নির্ভর করে। অর্থাৎ কিভাবে নির্ভর করে? বস্তু যত ভর যত বেশি হবে, তত তার তাপ গ্রহণ করার ক্ষমতা বা তাপ বর্জনের পরিমাণটা তত বেশি হবে। অর্থাৎ তাহলে লিখতে পারি তাপ গ্রহণ বা বর্জন এইচ সমানুপাতিক এম। অর্থাৎ বস্তুর তাপ গ্রহণ বা তাপ বর্জন সেটা বস্তুর ভরের উপরে নির্ভরশীল। 2 নম্বর, বস্তুর বস্তুর উষ্ণতার পার্থক্য। বস্তুর উষ্ণতার পার্থক্য, স্মল টি দ্বারা আমরা তাকে লিখে দিচ্ছি। এটা কিরকম না, যত বেশি উষ্ণতার পার্থক্য দুটি বস্তুর মধ্যে হবে, তত বেশি পরিমাণে তাপ গ্রহণ বা তাপ বর্জন ঘটে থাকবে। অর্থাৎ তাপের আদান প্রদান হতে থাকবে, উষ্ণতার পার্থক্য যত বেশি হবে। তাহলে সেক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপ এইচ সমানুপাতিক উষ্ণতার পার্থক্য। আর 3 নম্বর একটা হচ্ছে আমাদের বস্তুর উপাদান। এর হয়তো গাণিতিক রূপ নেই, কিন্তু এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বস্তুর উপাদান, এই বস্তুর উপাদানের উপর কিন্তু নির্ভর করে তাপ কতটা গ্রহণ হবে বা তাপ কতটা বর্জন হবে সেটা কিন্তু নির্ভর করছে। তাহলে এই যে তিনটি আমরা সীমালা পেলাম, তিনটে জিনিসের উপরে তাপ গ্রহণ বা বর্জন নির্ভর করছে, সেখানে দুটো বিষয় আমরা গাণিতিক রূপ পেয়েছি। এখন এই দুটো গাণিতিক রূপকে যদি আমরা একসঙ্গে করে দিই তাহলে পাবো কি, এই সমানুপাতিক এম টি। অর্থাৎ এম মানে ভর, টি মানে উষ্ণতার পার্থক্য, বা এইচ সমানুপাতিক চিহ্ন তুলে যদি সমান চিহ্ন বসাই তাহলে আমাদের একটা ধ্রুবক আনতে হবে, সেটাকে আমরা আনছি এস, এম টি। এখানে এসটা কি না, এসটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এস সমানুপাতিক ধ্রুবক। এই যে সমানুপাতিক ধ্রুবকটা, এই সমানুপাতিক ধ্রুবকটা শুধুমাত্র বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, উপাদানের উপর নির্ভর করে। নির্ভর, এই যে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা এঁকেছি, এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা নিয়েছি, সেই সমানুপাতিক ধ্রুবকটা শুধুমাত্র বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। এটার নাম আছে, এই সমানুপাতিক ধ্রুবক এস এর নাম হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট অর্থাৎ আপেক্ষিক তাপ।
আপেক্ষিক তাপ। এই যে আমরা নতুন একটা ভৌত রাশি আপেক্ষিক তাপ জানলাম, যেটা পদার্থের উপাদানের উপর নির্ভরশীল, বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, এটাই হচ্ছে পদার্থের একটি মৌলিক ধর্ম, যার কারণে আমরা গাড়ির যন্ত্রাংশ হিট হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া যন্ত্রাংশকে ঠান্ডা করার জন্য ব্যবহার করি, সেঁক দেওয়ার বদলে তরল পদার্থ হিসেবে জলকে ব্যবহার করি। তা কার কারণে হয়? এই আপেক্ষিক তাপের মধ্যেই তার সমস্ত কিছু ব্যাখ্যাটা লুকিয়ে রয়েছে। তাহলে উপাদানের উপর নির্ভর করছে কে? আপেক্ষিক তাপ। যেখানে এই সমানুপাতিক ধ্রুবক এস, সে শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, আর এসটাকে বলা হয় আপেক্ষিক তাপ অর্থাৎ স্পেসিফিক হিট। এটাকে একটু সাজিয়ে যদি আমরা লিখি, এরকম লিখলেও কোনো অসুবিধা নেই, তবে এইচ ইকুয়ালস টু এম এস টি। আমি এখানে তাপটা, গৃহীত বা বর্জিত তাপটাকে এইচ চিহ্ন দ্বারা লিখেছি, যে এইচ চিহ্ন দ্বারা। এটাকে আবার কোথাও কোথাও কিউ চিহ্ন দ্বারাও কিন্তু লেখা হতে পারে। এই হচ্ছে আমাদের সূত্র, এটাই হচ্ছে গৃহীত তাপ বা বর্জিত তাপের রাশিমালা। কোনো বস্তু যত পরিমাণ তাপ বর্জন করবে, এটাই হচ্ছে তার রাশিমালা। কোনো বস্তু কত পরিমাণ তাপ গ্রহণ করবে, এটাও কিন্তু তার, এটাই হচ্ছে তার রাশিমালা। অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ এইচ সমান বস্তুর ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতার পার্থক্য। আমি যদি একে ভাষা দিয়ে লিখি, গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ সমান বস্তুর ভর গুণ আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য। এই হচ্ছে আমাদের গৃহীত তাপ বা বর্জিত তাপের রাশিমালা। এখন তোমরা এবারে ভাবছো, প্রথমেই যে প্রশ্নটা আমি করেছিলাম, সেঁক দেবার বোতলে তরল হিসেবে কেন জল ব্যবহার করা হয়, অথবা গাড়ির যন্ত্রাংশ গরম হয়ে যাওয়া যে যন্ত্রাংশ, তাকে ঠান্ডা করার জন্য কেন জলই কেন দরকার, তার উত্তর কিন্তু আমাদের এই আপেক্ষিক তাপের মধ্যে রয়েছে। এখন সেই আপেক্ষিক তাপ সম্বন্ধে আমাদের সমস্ত কিছু ক্যালকুলেশন গুলো আমরা দেখব। আপেক্ষিক তাপ কি করবো আমরা এখন? আপেক্ষিক তাপ জিনিসটা কি, সেইটা এখন আমরা দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, সেইটার ক্যালকুলেশন আমরা করব। তো আমরা পেলাম কি না, পেলাম হচ্ছে এইচ সমান এম এস টি, যেখানে এসটা হচ্ছে আমাদের এই স্পেসিফিক হিট। তাহলে অতএব এখান থেকে আমরা এস সমান কি লিখতে পারি? এস সমান এইচ ডিভাইড বাই এম টি। এইচ, এস সমান এইচ ডিভাইড বাই এম টি। এই আপেক্ষিক তাপ এসটাই হচ্ছে এখানে আমাদের আপেক্ষিক, আপেক্ষিক তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপ, তার নামকরণটা কেন হয়েছে? না, কোনো বস্তুর তাপ গ্রহণ বা বর্জন তার উপাদানের উপর নির্ভর করে। কোনো বস্তু, বিভিন্ন ধরনের বস্তু, বিভিন্ন বস্তুর ভর যদি একই এবং উষ্ণতা বৃদ্ধি যদি একই রাখা হয়, তাহলে সমস্ত বস্তুর কিন্তু তাপ গ্রহণ ক্ষমতা একই হয় না। ভর একই, উষ্ণতার বৃদ্ধিও কিন্তু একই, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করছে। এই যে ভিন্ন ভিন্ন তাপ গ্রহণ করছে, কেউ বেশি করছে কেউ কম করছে, এই যে কারোর সাপেক্ষে কেউ বেশি করছে, এই কারণে সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। কার সাপেক্ষে? কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু কত পরিমাণ বেশি তাপ গ্রহণ করছে বা কম তাপ গ্রহণ করছে, সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। এর সমান হচ্ছে আমাদের এইটা আপেক্ষিক তাপ হলো। তাহলে এখন আমরা যদি সংজ্ঞা একটুখানি দেখি, নিচে কে রয়েছে? এমটি। তাহলে আমরা কি করব? এম ইকুয়ালস টু একক ধরে নেব, অর্থাৎ বস্তুর ভরটাকে এক, টি ইকুয়ালস টু এক, অর্থাৎ উষ্ণতার পার্থক্য এক। অর্থাৎ কোনো বস্তু একক ভরের একটা বস্তু নিলাম, আর সেই একক ভরের যে বস্তু, তাদের উষ্ণতার পার্থক্য হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি করবো কত? 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বৃদ্ধি করবো, 1 ডিগ্রি বৃদ্ধি করবো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এম ইকুয়ালস টু ওয়ান এবং টি ইকুয়ালস টু ওয়ান বসিয়ে দিই, তাহলে এই যে রাশিমালাটা, এইটা দাঁড়ায় এস ইকুয়ালস টু এইচ, অর্থাৎ তাপটাই হচ্ছে আপেক্ষিক তাপ। অর্থাৎ একক ভরের, অর্থাৎ আমরা যদি আরো ভালো করে বলি, অনেকগুলো আমি বস্তু নিলাম, প্রত্যেকের ভর সমান, প্রত্যেকের উষ্ণতা বৃদ্ধি আমরা একই ঘটাবো। তাহলে যে বস্তু বেশি তাপ গ্রহণ করবে, যে বস্তুটা বেশি পরিমাণে তাপ গ্রহণ করে ফেলবে, আর কিছু বস্তু হচ্ছে তাপ কি করে ফেলবে, কম গ্রহণ করবে। এখন এইখান থেকে আমরা তাহলে সংজ্ঞা কি দিতে পারি না, এম ইকুয়ালস টু ওয়ান আর টি ইকুয়ালস টু ওয়ান হলে এস ইকুয়ালস টু এইচ, অর্থাৎ তাপটাই হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে সংজ্ঞা আমরা কি রকম দেবো? সংজ্ঞা কি আপেক্ষিক তাপের যে সংজ্ঞা, সেটা কি? একক ভরের কোনো বস্তুর, একক ভরের কোনো বস্তুর, কোনো বস্তুর উষ্ণতা, উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, 1
ডিগ্রি বৃদ্ধি করতে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ যে পরিমাণ তাপ প্রয়োজন যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে। তাকে আপেক্ষিক তাপ বলে। এই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। তাহলে কি হলো ব্যাপারটা, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা কত বাড়াবো না 1 ডিগ্রি বাড়াবো। 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ তাকে দিতে হবে সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। আর আমরা একটু আগে আপেক্ষিক তাপের সাধারণ ধারণা কি, আপেক্ষিক তাপ মানে কারো সাপেক্ষে, অনেকগুলো বস্তুর ভর একই, তাদের উষ্ণতা বৃদ্ধিও একই করতে হবে। তাহলে সমস্ত বস্তুই কেউ কারোর থেকে বেশি তাপ গ্রহণ করবে। সবার তাপ গ্রহণ করার ক্ষমতা সমান নয়, কারণ উপাদান তাদের প্রত্যেকের আলাদা। যেহেতু উপাদান প্রত্যেকের আলাদা, তাই তাদের তাপ গ্রহণ করার ক্ষমতাও কিন্তু প্রত্যেকের আলাদা হবে। কারণ একটু আগে আমরা দেখেছি তাপ গ্রহণ বা বর্জন তার উপাদানের উপরে নির্ভরশীল। তাহলে উষ্ণতা বৃদ্ধি এবং তাপমাত্রা উষ্ণতার ভর একই এবং উষ্ণতাও যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন পদার্থের তাপ গ্রহণ বা বর্জন করার ক্ষমতাও কিন্তু তাদের আলাদা হবে। এই তাপ গ্রহণ বা বর্জন করার যে আলাদা ঘটনা বা ক্ষমতা যে আলাদা, সেই আলাদা বলেই কেউ না কেউ কারোর সাপেক্ষে বেশি তাপ গ্রহণ করে ফেলছে, আবার কেউ না কেউ কারোর সাপেক্ষে কম তাপ গ্রহণ করছে। এই কারণে এই এসটাকে বলা হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ কারোর সাপেক্ষে কে কত বেশি তাপ গ্রহণ করলো, কেউ কারোর সাপেক্ষে কত কম তাপটা গ্রহণ করলো। হ্যাঁ, হ্যাঁ, তাই তাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ হলো। এই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের রাশিমালা। আরো ভালো করে যদি আমরা বলি এই আপেক্ষিক তাপ হচ্ছে বিভিন্ন পদার্থের, আমরা একটু শর্ট করে এখানে লিখে রাখি স্টার মার্ক করে, যে বিভিন্ন পদার্থের ভর একই ভর একই ও উষ্ণতা একই হওয়া সত্ত্বেও একই হলেও হলে যার তাপ ধারণ ক্ষমতা তাপ ধারণ ক্ষমতা যার তাপ ধারণ ক্ষমতা বেশি বেশি তার আপেক্ষিক তাপ বেশি। অর্থাৎ তাপটাকে ধরে রাখার ক্ষমতা যার বেশি, তারই আপেক্ষিক তাপ বেশি হয় তারই আপেক্ষিক তাপ বেশি হবে। যে তাপটাকে দীর্ঘ সময় পর্যন্ত ধরে রাখতে পারবে তারই হচ্ছে আপেক্ষিক তাপ বেশি। আপেক্ষিক তাপ বেশির অর্থটাই হচ্ছে একই ভরের বিভিন্ন পদার্থের উষ্ণতা বৃদ্ধি যদি একই করতে হয়, তাহলে যে পদার্থ বেশি তাপ গ্রহণ করবে, আবার কোনো পদার্থ কম তাপ গ্রহণ করবে। এই যে বেশি তাপ বা কম তাপ গ্রহণ করছে, তার উপরেই হচ্ছে আমাদের নির্ভরশীলটা কে, আপেক্ষিক তাপ। উদাহরণ হিসেবে যদি আমি বলি একটুখানি, যে আমি সমভরের জল এবং সমভরের লোহা নিলাম, দুটোকে একই পরিমাণ তাপ দিচ্ছি। কি দিচ্ছি? দুটোকে একই পরিমাণ তাপ। কি কি নিলাম? সমভরের জল জল আর হচ্ছে লোহা নিলাম। সমভরের জল এবং লোহা, এই সমভরের জল এবং লোহা নিয়ে দুজনকে ভর একই, এই দুজনের ভরটা একই, এই দুজনের তাপ দেওয়াটাও হচ্ছে একই, একই পরিমাণ তাপ দিলে দেখা যাবে এই লোহা দ্রুত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, দ্রুত উষ্ণতা বাড়ছে। জল ধীরে ধীরে উষ্ণতা বাড়ছে, ধীরে 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 উষ্ণতা বাড়ছে। এখন তাহলে কার তাহলে আপেক্ষিক তাপ বেশি? আচ্ছা, এটা গরম হওয়ার সময় লোহা দ্রুত উষ্ণতা বেড়ে যাচ্ছে। দেখো দুজনের ভর কিন্তু সমান, তাপও একই দিচ্ছে, দেখতে পাচ্ছি কি লোহার তাপমাত্রাটা উষ্ণতাটা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বাড়ছে। জলের উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। আবার উল্টো ভাবে যখন করবো, এবারে গরম হয়ে গেল, এবারে ঠান্ডা করছে, ঠান্ডা করার সময় দেখতে পাবো লোহা খুব দ্রুত তার উষ্ণতা হারিয়ে ফেলছে, অর্থাৎ উষ্ণতা কমে যাচ্ছে। জলের ক্ষেত্রে তার উষ্ণতাটা ধীরে 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 কমছে। লোহা যেমন দ্রুত উষ্ণতা বেড়ে গেছিল, লোহা কিন্তু দ্রুত ঠান্ডাও হয়ে যাচ্ছে। জল ধীরে ধীরে গরম হচ্ছিল,
তাই ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। তাহলে তাপটাকে ধরে রাখতে বেশিক্ষণ কে? একই তো তাপ দেওয়া হয়েছে। তাহলে তাপটাকে ধরে রাখার ক্ষমতা কার বেশি? তাপ ধরে রাখার ক্ষমতা কিন্তু এই জলের বেশি। লোহার কিন্তু তাপ ধরে রাখার ক্ষমতাটা কম। যার তাপ ধারণ ক্ষমতা বেশি, যার তাপ ধারণ ক্ষমতা বেশি, তারই হচ্ছে আপেক্ষিক তাপ বেশি। তাহলে কি করলাম আমরা? সমভরে একাধিক পদার্থকে যদি সমপরিমাণ তাপ দেওয়া হয়, যে দ্রুত উষ্ণতা যার বৃদ্ধি পাবে তার আপেক্ষিক তাপ কম, যে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে যার, তার আপেক্ষিক তাপ বেশি। আপেক্ষিক তাপ বেশি হওয়ার অর্থ হলো যে তাপটা কতক্ষণ সে ধরে রাখতে পারছে তার নিজের মধ্যে। যে বেশি সময় ধরে তাপটাকে নিজের মধ্যে ধরে রাখতে পারবে তারই হচ্ছে আপেক্ষিক তাপ বেশি। তাহলে লোহা এখানে দ্রুত উষ্ণতা বেড়েছে, আবার দ্রুত ঠান্ডাও হবে। জলের ক্ষেত্রে কি? ধীরে ধীরে উষ্ণতা বেড়েছে, ঠান্ডা হওয়ার সময়ও সে কি করবে? ধীরে ধীরে উষ্ণতা হারাবে। তাহলে তাপ ধরে রাখছে কে বেশি? জল। তাই জলের আপেক্ষিক তাপটা সব থেকে বেশি। এই তো গেল আমাদের আপেক্ষিক তাপের ধারণা। একইভাবে আমরা জল আর লোহা না নিয়ে আমরা জল আর দুধও নিলে সেক্ষেত্রেও দেখতে পাবো দুধ তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আবার দুধ তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে জল এবং দুধের মধ্যে কার আপেক্ষিক তাপ বেশি? জলের আপেক্ষিক তাপ বেশি, কারণ জলটা ধীরে ধীরে উষ্ণতা বাড়ছিল, ধীরে ধীরে উষ্ণতা কমছিল। তার মানে সে তাপটাকে দীর্ঘক্ষণ পর্যন্ত নিজের মধ্যে ধরে রাখতে পেরেছে, যেটা দুধ পারেনি। সেই কারণে জলের হচ্ছে আপেক্ষিক তাপ বেশি। তাহলে সেঁক দেওয়ার বোতলে আমরা কাকে ব্যবহার করব? তরল হিসেবে জলকেই ব্যবহার করব, দীর্ঘক্ষণ পর্যন্ত সে গরম থাকবে। আবার ঠান্ডা করার যন্ত্রাংশ, ঠান্ডা করার ক্ষেত্রে সেক্ষেত্রে তরল পদার্থকে আমরা কি করব? ধীরে ধীরে ব্যবহার করব, একই কারণে, এই আপেক্ষিক তাপের কারণে। এখন এ তো গেল আপেক্ষিক ধারণাটা বোঝালাম। এক কথায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যার তাপ ধারণ ক্ষমতা বেশি হবে, যে বেশি সময় ধরে তাপটাকে ধরে রাখতে পারবে, তারই হচ্ছে আপেক্ষিক তাপটা বেশি। এবং এই আপেক্ষিক তাপ এস, আপেক্ষিক তাপ এস এটা হচ্ছে পদার্থের মৌলিক ধর্ম। পদার্থের মৌলিক ধর্ম এ শুধুমাত্র উপাদানের উপরে নির্ভরশীল হয়। কি পেয়েছিলাম আমরা? না, এস ইকুয়ালস টু পেয়েছিলাম এইচ ডিভাইড বাই এমটি। এইটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। এখন আমরা এর যেহেতু একটা নতুন একটা ভৌত রাশি, মৌলিক ধর্ম আমরা জানতে পেরেছি আপেক্ষিক তাপ পদার্থের, তাহলে এর আমাদের একক থাকবে। কি কি একক থাকবে? সিজিএস একক। সিজিএস একক, এস এর সিজিএস এককটা কি? না, উপরে আছে এইচ। এইচ মানে হচ্ছে ক্যালোরি, তাপ, তাপের একক ক্যালোরি। নিচে কি? নিচে হচ্ছে এম মানে ভর, ভরের সিজিএস একক আমাদের হয় গ্রাম। ইন্টু টি, টি মানে উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্যে সিজিএস একক, অর্থাৎ উষ্ণতার সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের এককটা কি দাঁড়াবে? ক্যালোরি, ক্যালোরি, গ্রাম নিচ থেকে উপরে গেলে ইনভার্স, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে আপেক্ষিক তাপের সিজিএস একক ক্যালোরি, গ্রাম ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এসআই এককটা কি করে পাবো? এসআই একক, এস এর এসআই একক সমান উপরে কি আছে? এইচ, এইচ মানে তাপ, তাপের এসআই একক আমরা জানি জুল। তাহলে উপরে হচ্ছে জুল, আর নিচে কে আছে? ভর, ভরের এসআই একক কি? ভরের এসআই একক হচ্ছে কিগ্রা। ইন্টু টি, টি মানে উষ্ণতার পার্থক্য অর্থাৎ উষ্ণতা, যার এসআই একক কেলভিন। তাহলে কি হবে? জুল, কিগ্রা নিচ থেকে উপরে উঠলো, কিগ্রা ইনভার্স, কেলভিন ইনভার্স। এই হচ্ছে আমাদের সিজিএস একক এবং এসআই একক। এদের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখতে চাই, সম্পর্ক যদি দেখতে চাই তাহলে আমরা এখন সম্পর্ক প্রতিষ্ঠা করব। সম্পর্ক কোন কোন এককের মধ্যে সম্পর্ক? এই যে সিজিএস একক এটা, এসআই একক এইটা, এই দুজনের মধ্যে সম্পর্ক বার করব। কি? 1 ক্যালোরি, আমরা ধরে নিচ্ছি, কাকে ধরে নিচ্ছি? সিজিএস এককটাকে ধরছি। 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সমান। আচ্ছা, সম্পর্ক মানে এই ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সের সাথে এইটার কি সম্পর্ক? তাহলে আমরা ধরেছি কাকে? ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সটাকে ধরেছি। কত সেটা? 1। তাহলে 1 ক্যালোরি থেকে আমাকে জুলে যেতে হবে। আগের ক্লাসে হয়েছিল আমাদের 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান আমাদের হয় 4.2 জুল, 4.2 জুল। ইন্টু কি আছে? গ্রাম ইনভার্স। কত গ্রাম ইনভার্স? 1 গ্রাম ইনভার্স। 1 গ্রাম ইনভার্সকে যদি আমরা কেজি কিগ্রাতে ট্রান্সফার করতে চাই তাহলে 1000, 1000 কিগ্রা ইনভার্স, কিগ্রা ইনভার্স গুণ, তারপরে আছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এক্ষেত্রে 1 কেলভিন ইনভার্স। কেন সমান হলো? কারণ আগের দিন এটা হয়েছিল সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর আর কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর সমান হয়,
তাই দুটো স্কেলেরই উষ্ণতার পার্থক্য ও কি হবে, সমান হবে। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সার উষ্ণতার পার্থক্য হয়, কেলভিন স্কেলেও কিন্তু সেই উষ্ণতার পার্থক্য 1 কেলভিনই হবে। সমান, এবারে দশমিক তুলে এখানে 10 করলাম, শূন্য শূন্য একটা কাটলাম, তাহলে পড়ে থাকলো কি 42, আর এই যে দুখানা শূন্য 42, 4200 জুল। কিগ্রা, কিগ্রা ইনভার্স ইন্টু সঙ্গে কেলভিন ইনভার্স। এই হচ্ছে আমাদের সম্পর্ক কার, আপেক্ষিক তাপের সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। আমাদের সমস্ত পদার্থের মধ্যে কার আপেক্ষিক তাপ সব থেকে বেশি? জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয়। জলের আপেক্ষিক তাপ, আমাদের যে কোনো পদার্থের আপেক্ষিক তাপ বিচার করার সময় বা ক্যালকুলেশন করার সময় জলকে তার মানদণ্ড হিসেবে ধরা হয়, অর্থাৎ জলকে সাপেক্ষ হিসেবে ধরা হয়, নির্দেশ তন্ত্র হিসেবে ধরা হয় তাকে, জলকে। জলের সাপেক্ষে কার আপেক্ষিক তাপ কত বেশি, এটাই আমাদের ক্যালকুলেশনে দরকার হয়। জলটাকে এখানে সাপেক্ষ অর্থাৎ মানদণ্ড হিসেবে ধরা হয়, যেহেতু জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। আমরা এখন সেই জলের আপেক্ষিক তাপ সম্বন্ধে জানবো। জলের আপেক্ষিক তাপ কত কত হয়। জলের আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ অর্থাৎ এস এর মান সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে এস ইকুয়ালস টু জলের আপেক্ষিক তাপ বার করতে, কিন্তু জলের আপেক্ষিক তাপ এস সমান সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এসআই পদ্ধতিতে কত হয় মান, এস আপেক্ষিক তাপ সমান 4200, সম্পর্ক কি 1 ক্যালোরি সমান 4200, যেটা তাহলে আমাদের সম্পর্ক হবে 1, যেহেতু তাহলে 4200 সাথে সমান 4200 জুল কিগ্রা ইনভার্স কেলভিন ইনভার্স। এই হচ্ছে আমাদের জলের আপেক্ষিক তাপের সিজিএস একক এবং সিজিএস মান এবং এসআই মান। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। আপেক্ষিক তাপের মাত্রাটা আমরা একটুখানি দেখে নিই। আচ্ছা, মাত্রাটা পাবো কি করে, সেই আমাদের রাশিমালা যেতে হবে। রাশিমালা কি ছিল আমাদের, এস ইকুয়ালস টু কত ছিল, এস ইকুয়ালস টু আমাদের ছিল এইচ ডিভাইড বাই এমটি। এইচ মানে তাপ, এম মানে বস্তুর ভর, টি মানে উষ্ণতার পার্থক্য। তাহলে মাত্রা কি, উপরে তাপ, তাপ এক প্রকার শক্তি, শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম মানে ভর, ভরের মাত্রা এম, টি, টি মানে উষ্ণতার পার্থক্য, থিটা সমান এম এম কেটে গেল, তাহলে থাকলো কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, থিটা নিচ থেকে উপরে উঠে গেল -1। এই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের মাত্রা। হয়ে গেল আপেক্ষিক তাপ সম্বন্ধে। এই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ কি, তার সংজ্ঞা কি, আপেক্ষিক তাপের ধারণা কি, আপেক্ষিক তাপ বেশি হলে কি হবে, কম হলে কি হবে, তার একক কি, সিজিএস একক, এসে একক কি, মাত্রা কি, সবকিছুই হলো। এবং প্রথমে যে দুটো আমি প্রশ্ন বলেছিলাম যে সেঁক দেবার বোতলের তরল হিসেবে কেন জলকেই ব্যবহার করা হয়, এবং গাড়ির যন্ত্রাংশকে ঠান্ডা করার জন্য, গরম যন্ত্রাংশকে ঠান্ডা করার জন্য কেন জল ব্যবহার করা হয়, তার উত্তর এই আপেক্ষিক তাপের মধ্যেই আমাদের লুকিয়ে রয়েছে। তাহলে আপেক্ষিক তাপের ক্লাস আমরা করলাম। এবারে তোমরা দেখো আপেক্ষিক তাপের যদি ক্লাসটা আমাদের ভালো লেগে থাকে বা যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, আমাদের এই নিচে কমেন্টে তোমরা জানাবে যে এই জায়গায় আমাদের অসুবিধা, এখানে আমাদের ক্লিয়ার হচ্ছে না, আরো ভালো করে বলুন। আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব। আর যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে তাড়াতাড়ি বাজিয়ে দেবে। দিলে কি হবে, আমাদের যখন পরবর্তী যে আরো যত ফিজিক্সের ক্লাস আছে তা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে।